নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, আর্যিকর বিষয় নিয়ে তো বলবই, তার আগে আরো দু একটা খবর যেগুলো খুব আমার মনে হয় দু একটা কথা বলা যায় সেই বিষয়গুলোকে নিয়ে। এক, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেনাবাহিনীকে সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন। বাংলাদেশে যেভাবে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, সেই প্রেক্ষিতেই বোধহয় রাজনাথ সিং সেনাবাহিনীকে সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন। দুই, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, শেখ হাসিনা যদি ভারতে থেকে নানা রকম রাজনৈতিক কথাবার্তা বলেন, অবশ্যই বাংলাদেশ রিলেটেড, তাতে ভারত বাংলাদেশের সম্পর্কেও শুধরানোর পথে সেটা বাধা সৃষ্টি করবে। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দিতে মোহাম্মদ ইউনূস আমেরিকা যাচ্ছেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার একটা পার্শ্ব বৈঠকের সম্ভাবনা আছে। ইতিমধ্যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের ডাক দিয়েছে জামাতে ইসলামী সহ ইসলামিক সংগঠনগুলো। তাদের বক্তব্য, রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের কবি, আমার সোনার বাংলা আমি ভালোবাসি, এই যে গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এটা ইসলামী সংস্কৃতির বিরুদ্ধে। যদিও অতীতে বাংলাদেশের এই জাতীয় সঙ্গীত বদল করার অনেকবার দাবি উঠেছে, কোনোবারই সেটা ফলপ্রসূ হয়নি। খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন এই দাবিটা বেশ উচ্চগ্রামে ওঠে, তখন তিনি ওই সংস্কৃতি মন্ত্রকের কাছে পাঠিয়ে দেন বিষয়টা দেখার জন্য, কিন্তু তারপরে হয়নি। মুজিবের হত্যাকাণ্ডের পর বাংলাদেশের যারা নায়ক ছিলেন তারাও কিন্তু জাতীয় সঙ্গীত পরিবর্তনের ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন, পারেননি। এবার কি পারবেন? এবং বাংলাদেশের জাতীয় পতাকায় ইসলামিক কিছু চিহ্ন রাখার দাবিতে সরব হয়েছেন জামাতে ইসলামী। তাদের আমির এটা দাবি করেছেন। বাংলাদেশের উদীচী, ছায়ানট, সঞ্জিদা খাতুনের ছায়ানট, রমনার বৃক্ষমূলে প্রতি নববর্ষে যারা অনুষ্ঠান করে তারা প্রতিবাদ করছেন, কিন্তু বাংলাদেশের সিভিল সোসাইটি এখন একটু ভয়ে আছে, একটু আতঙ্কে আছে। কারণ ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের বিরুদ্ধে কিছু বললে পরে তারা নিপীড়নের মুখে পড়তে পারেন। সাংবাদিক, সমাজকর্মী, যত্রতত্র তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, খুনের কেস দেওয়া হচ্ছে। 2 লক্ষ আওয়ামী লীগ কর্মীকে খুনের মামলা দায়ের হয়েছে। আওয়ামী লীগ সরকারের অনেক মন্ত্রী জেলে, অনেকে আত্মগোপন করে আছে। আর আমাদের সঙ্গে তো বাংলাদেশের দীর্ঘ স্থল সীমান্ত, জল সীমান্ত, তাই বাংলাদেশের অস্থিরতা আমরা কিন্তু সিঁদুরে মেঘ দেখি। অনেক দক্ষিণ পূর্ব এশিয়ায় সন্ত্রাসবাদী হিসাবে যাদের খুব নামডাক আছে তাদের অনেককে মুক্তি দেওয়া হয়েছে। তারা এখন বীর দর্পে ঘুরে বেড়াচ্ছেন এবং চাইছেন যে বাংলাদেশের শরিয়া চালু হোক। একটা স্লোগান উঠেছিল না, আমরা সবাই তালিবান, বাংলা হবে আফগানিস্তান। এবং অন্তর্বর্তী সরকার কিন্তু প্রচ্ছন্নভাবে এই র্যাডিক্যাল ইসলামকে মদদ দিচ্ছে। তাই আমাদের এবং হিন্দুরা আক্রান্ত, অত্যাচারিত, তাদের সম্পত্তি লুটপাট হয়েছে। এবং বাংলাদেশের সরকার একটা নির্দেশিকা দিয়েছে কোন কোন দপ্তরে কত হিন্দু কর্মচারী আছে তাদের সংখ্যা নির্ধারণ করে রিপোর্ট দিতে। এই সমস্ত পদক্ষেপ দেখেই কিন্তু চিন্তা বাড়ছে আমাদের, বিশেষ করে আমরা যারা পশ্চিমবঙ্গে থাকি। কারণ হাত বাড়ালেই বাংলাদেশ, উই ক্যানট চেঞ্জ আওয়ার নেবার্স, উই ক্যান অনলি এক্সপেক্ট ফ্রেন্ডলি নেবার, দ্যাটস অল। তারপরে আর্যিকর কাণ্ড নিয়ে সমাজে যে তুমুল আলোড়ন চলছে সর্বত্র, একটা তো কি বলবো, ধরুন
মানুষ রাস্তায় নামছেন, প্রশাসনের উপর অনাস্থা, প্রশাসন একটু রক্ষণাত্মক, মরিয়া হয়ে ভাবমূর্তি শোধরাবার চেষ্টা করছে। তো এই প্রশাসন যখন একটু গুটিয়ে থাকে, একটু দুর্বল থাকে, জনগণের আশ্বাস যখন তাদের উপর কমে যায়, বিশ্বাস যখন কমে যায়, তখন কিন্তু তার সুযোগ অপরাধীরা নেয়। আমরা অতীতে দেখেছি এই রাজ্যে লুকিয়ে ছিল সন্ত্রাসবাদীরা। ওই যে বেঙ্গালুরুতে যে কাফেতে, রামেশ্বরম কাফেতে যে বিস্ফোরণ হলো, তাদের 2-3 জনকে পশ্চিমবঙ্গে গ্রেপ্তার করা আছে। অতীতে খাগড়াগড় বিস্ফোরণের কাণ্ডেও বাংলাদেশের যোগ পাওয়া গিয়েছে। তাই আমাদের কিন্তু খুব সতর্ক থাকতে হবে। সামনে শারদোৎসব, জনপ্লাবনে এই রাজ্য ভেসে যাবে। সেই জনপ্লাবনের সুযোগ কিন্তু সন্ত্রাসীরা নিতে পারে। প্রশাসন এবং গোয়েন্দা দপ্তরকে এখন কিন্তু বাড়তি সতর্কতা নিতে হবে এবং আমাদেরও সতর্ক থাকতে হবে। সবটাই প্রশাসন এবং গোয়েন্দা দপ্তরের ঘাড়ে চাপিয়ে আমরা হাত পা গুটিয়ে বসে থাকলে তো হবে না। আমাদের নাগরিক হিসাবেও কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো যেন আমরা পালন করি। কারণ বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে তার অভিঘাত কিন্তু আমাদের রাজ্যে পড়তেই পারে। তাই খুব সতর্ক থাকতে হবে। সামনে উৎসবের মরশুম আসছে। দেখুন, যে ঘটনাটাকে কেন্দ্র করে আর্চিকর কাণ্ড একটা নতুন মাত্রা নিয়েছে, সেটা হচ্ছে নির্যাতিতার বাবা মায়ের দুরকম বয়ান। তারা আর্চিকরের সামনে যেদিনকে জুনিয়র ডাক্তাররা প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদের ডাক দিয়েছিলেন, সেদিনকে নির্যাতিতার পরিবারের অনেকে গিয়েছিলেন। সেখানে তারা বলেন যে ডিসি নর্থ ওই 9ই অগাস্ট যখন হতভাগিনীর মৃতদেহ তার বাড়িতে তার ঘরে শায়িত আছে, তখন তার বাড়ির মধ্যেই এক চিলতে গলিতে গিয়ে ডিসি নর্থ নাকি তাকে টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন নির্যাতিতার বাবাকে। নির্যাতিতার বাবা অভিযোগ করেছে। 24 ঘন্টার মধ্যে রাজ্যের 2 মন্ত্রী ব্রাত্য বসু এবং ডক্টর শশী পাঁজা আর একটা ভিডিও দেখালেন। সেখানে বলতে শোনা গেল, না না না, কারা বলছে সব পুলিশ টাকা দিয়েছে, মিথ্যা কথা, আমরা বিচার চাই। তারপর নির্যাতিতার বাবা বলেছেন চাপ দিয়ে তাদের এই বয়ান দিতে বাধ্য করা হয়েছিল। সেই ভিডিওটা আপনারা দেখেছেন, সত্য মিথ্যা যাচাই করা হয়নি। যিনি এই ভিডিওটা রেকর্ড করেছিলেন তাকে সিবিআই তলব করেছে তার মোবাইলটা নিয়ে। তিনি কে? শোনা যাচ্ছে তিনি স্থানীয় এক মাতব্বর। আগে নাকি বামপন্থী রাজনীতি করতেন, এখন শাসক দলের স্থানীয় পুরো পিতার অত্যন্ত ঘনিষ্ঠ, তার হয়ে দেখভাল করেন। এক প্রভাবশালী কাকুর কথা উঠে আসছে, যিনি এফআইআর লিখে দিয়েছিলেন। শ্মশানে যিনি সই করেছিলেন, কে টাকা দিয়েছিলেন শ্মশানে দাহ কাজের সময়, এসব নানা বিষয় উঠে আসছে। পরস্পর বিরোধী কিছুটা বটে। এখন আমার প্রশ্ন হলো যে কলকাতা পুলিশের বিরুদ্ধে নির্যাতিতার বাবা এবং তার পরিবারের সদস্যরা টাকা দেবার অভিযোগ করেছেন। দেখুন, কলকাতা পুলিশ এখনো এই বিষয়ে একটা বাক্য উচ্চারণ করেছে বলে আমি অন্তত জানি না। কিন্তু সাফাই দিচ্ছে তৃণমূল কংগ্রেস তাদের দলীয় দপ্তর থেকে, প্রজেক্টরে ভিডিও লাগিয়ে। আরে অভিযোগটা তো উঠেছে কলকাতা পুলিশের বিরুদ্ধে, তাহলে অভিযোগ খণ্ডানো দায়িত্ব তো কলকাতা পুলিশের। তারা যদি অভিযোগ খণ্ডন না করে, যদি কোনো প্রশ্নের জবাব না দেয়, নিরুত্তর থাকে, তার বদলে তৃণমূল কংগ্রেস ওই ভিডিওটা দেখিয়ে বলে যে নির্যাতিতার বাবা এরকম একটা বয়ান দিয়েছিলেন, এর থেকে আমরা কি কনক্লুশন করতে পারি? তা কলকাতা পুলিশের হয়ে সাফাই রাজ্যের শাসক দল দিচ্ছে কেন? এখানেই অনেক প্রশ্ন। আসলে এই হতভাগিনীর মৃত্যু রহস্যের পরতে পরতে প্রশ্ন প্রশ্ন প্রশ্ন। কি জানতে পেরেছিলেন হতভাগিনী? তিনি কি হুইসেল ব্লোয়ার হতে চেয়েছিলেন?
সেটা জানতে পেরেই তাকে কি সরিয়ে দেওয়া হলো? ঘটনার কিছুদিন আগে আরজি করের গেটে ওই হতভাগিনীকে মোটর বাইক দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তো হতভাগিনী অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু কোনো সুরাহা মেলেনি। এসব বেরিয়েছে কাগজে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. দাহ করার জন্য পুলিশের এত সক্রিয়তা কি? যেই মৃতদেহ চুল্লিতে ঢুকে গেল, পুলিশ ফাঁকা হয়ে গেল। একের পর এক প্রশ্ন, একের পর এক প্রশ্ন। সব থেকে বড় প্রশ্ন যে সন্দীপ ঘোষ, যাকে সিবিআই গ্রেপ্তার করেছে, যার বাড়িতে, যার অ্যাসোসিয়েটদের বাড়িতে, যার শ্বশুর বাড়িতে, যার শালিকার বাড়িতে ইডি তল্লাশি করেছে, সেই সন্দীপ ঘোষকে একদিনের জন্য কলকাতা পুলিশ জেরা করেনি কেন? ঘটনা যখন ঘটে তখন আরজি করের অধ্যক্ষ তো সন্দীপ ঘোষই ছিলেন। তাহলে সন্দীপ ঘোষকে কেন জেরা করা হয়নি? কলকাতা পুলিশের পক্ষ থেকে এই প্রশ্নের উত্তর কে দেবে? বিনীত গোয়েল আই এম অ্যাংরি, আই এম অ্যাংরি, আই এম অ্যাংরি বলতেই পারেন, সংবাদ মাধ্যমের গাড়ে দোষ চাপাতেই পারেন। তাহলে কি নিজেদের গাফিলতি ঢাকা যায়? আরজি করে 14ই আগস্ট রাতে যে হামলা ভাঙচুর হলো, সরকারি সম্পত্তির ক্ষতি হলো, কজনকে আইডেন্টিফাই করে গ্রেপ্তার করা হয়েছে? তাদের কাছ থেকে কি ক্ষতিপূরণ আদায় করা হবে? শোনা যাচ্ছে নাকি 5 থেকে 7,000 লোক এসেছিল। কারা তাদেরকে পাঠিয়েছিল? ছবিতে দেখেছি লরি করে আনা হয়েছিল। মাস্টার মাইন্ড কে? সেই দিনটাকেই বেছে নেওয়া হলো কেন? পুলিশের কাছে কেন আগাম খবর ছিল না? এই প্রশ্নগুলোর উত্তর যতক্ষণ না পাওয়া যাবে, ততক্ষণ এই হত্যা রহস্যের কিনারা হবে না। ঘটনার গতি প্রকৃতি থেকে এটুকু আন্দাজ করা যায়। আন্দাজ করা যায় মানে সেটাই সত্যি এ তো বলা যায় না। যে তরুণী, এই চিকিৎসক দুর্নীতির বিরুদ্ধে সরব হতে চেয়েছিলেন, তাই তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন তো আরজি করের পরতে পরতে দুর্নীতির ঘটনাগুলো সামনে আসছে। দেখুন, আরজি কর একটা বিচ্ছিন্ন দ্বীপ নয়। প্রত্যেকটা সরকারি মেডিকেল কলেজে, হসপিটালে এরকম সন্দীপ ঘোষের মতো লোক আছে। দুর্নীতি শাখা প্রশাখা মাটির গভীরে প্রথিত। কান টানলে মাথা আসে, ইডি ঢুকেছে স্বাস্থ্যক্ষেত্রে, এবার হয়তো তারা কোনো পদক্ষেপ করবে, সেদিকে রাজ্যবাসী অপেক্ষা করে আছে। এবং যারা বিচারের দাবিতে আন্দোলন করছেন, অবস্থান করছেন, তাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, হতভাগিনীর বিচার তো পেতেই হবে, কিন্তু মানবতার বিরুদ্ধে যারা অপরাধ করেছে, যারা এখন লুকিয়ে আছেন, এখন সাধু সাজছেন, তাদের মুখোশটা টেনে খুলে ফেলে তাদের প্রকৃত স্বরূপ বঙ্গবাসীর সামনে উন্মোচন করার দায়িত্বটা কিন্তু নিতে হবে, আমাদের নিতে হবে। যারা এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া ওষুধ সাপ্লাই করে, যারা মৃতদেহ পাচারের সঙ্গে যুক্ত, যারা অস্ত্রোপচারের জিনিসপত্র থেকে হসপিটালের বেড সরবরাহ নিয়ে দুর্নীতি করে, যারা হসপিটাল চত্বরে পার্কিং নিয়ে কমিশন খায়, যারা টোকাটুকিতে পরীক্ষা এনকারেজ করে, টাকা পয়সা লেনদেন না হলে ট্রান্সফার পোস্টিং হয় না, কারা কারা এর মধ্যে যুক্ত? স্বাস্থ্য ভবনের কর্তারা আছেন, চিকিৎসক আছেন, গিটার বাদকের অনুগামীরা আছেন, সবাই আছেন। তাহলে এদের পর্দাফাঁসটা তো করতে হবে। সুযোগ তো বারবার আসে না। এই সুযোগ একটা এসছে, ক্লিনজিংটা করতে হবে। কারণ আমাদের স্বার্থে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, 11 কোটি রাজ্যবাসীর স্বার্থে। নোয়াম চমস্কি, আমি বাংলা স্ফিয়ারে প্রবীণ সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় বললেন যে বোস্টন থেকে নোয়াম চমস্কি ছাত্রদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। প্রবাসী বাঙালিরা সমর্থন জানিয়েছেন, বলছেন না,
পথই পথ দেখাবে, রাস্তায় রাস্তা দেখাবে। তাহলে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালি ডায়াসপোরা আন্দোলনকারীদের পাশে আছেন। এটা শুধু শহুরে কিছু মানুষের আন্দোলন নয়, সারা বাংলার মানুষ পথে নেমেছেন, নিজের মতো করে প্রতিবাদ করছেন। সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, কিন্তু তাদের ক্ষোভ এমন পর্যায়ে যায়নি জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে এখনো পর্যন্ত। অর্থাৎ জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সাধারণ মানুষের সমর্মিতা আছে, কারণ মানুষের নানা বিষয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ ছিল এই প্রশাসনের বিরুদ্ধে। সেই ক্ষোভ এবার আছড়ে পড়ছে এবং এই আন্দোলনের মোকাবিলা করার ক্ষমতা শাসকের নেই। শাসক জানেও না যে সাধারণ মানুষের প্রতিবাদ আন্দোলনকে কিভাবে মোকাবিলা করতে হয়। এটা যদি বিজেপি করত, কংগ্রেস করত, সিপিএম করত, শাসক অনেক নিশ্চিন্তে থাকতে পারত। কিন্তু যখন সাধারণ মানুষ ন্যায় বিচারের দাবিতে পথে নামে, তখন শাসক কিন্তু কোণঠাসা হয়। যত কোণঠাসা হচ্ছে তত দেখুন দাঁত নখ বার করে প্রতিবাদীদের তারা ব্যঙ্গ বিদ্রুপ করছে, কটূক্তি করছে, মারধর করার অভিযোগ উঠেছে। কিন্তু সব থেকে অবাক লাগছে ইন্ডিয়া জোটের শরিকদের ভূমিকা। ইন্ডিয়া জোটের সব থেকে বড় শরিক কংগ্রেস। রাহুল প্রিয়াঙ্কা এক্স স্যান্ডেলে দু কথা বলেই দায় সেরেছেন। অধীর চৌধুরী নকল মুদিগর সামলাবার জন্য লড়ছেন, একা কুম্ভ সামলাচ্ছেন, কিন্তু কংগ্রেসের হাইকমান্ডের কোনো সমর্থন নেই। তারা মহিষীর নারীর কৃপাদৃষ্টি পেলেই মনে করেন জীবন সার্থক। ওই যে 2 নয় 29 সংখ্যাটাই তাদের কাছে বিরাট বড়। কিন্তু মহারাষ্ট্রে বদলাপুরে যে ঘটনা ঘটলো, অন্য জায়গায় ঘটলে দেখতেন প্রতিনিধি দল চলে যেত। রাহুল, প্রিয়াঙ্কা, কেসি বেণুগোপাল, জয়রাম রমেশ, খার্গে, বিবৃতির পর বিবৃতি, প্রেস কনফারেন্স। এখন দেখুন কি অদ্ভুত নীরবতা। আর্চিকরের হতভাগিনী কি দেশের মেয়ে নয়? সে কি মাতৃশক্তির অংশ নয়? যেখানে সাধারণ মানুষের পুঞ্জীবিত ক্ষোভ ন্যায় বিচারের দাবিতে রাস্তায় আছড়ে পড়েছে, সেখানে ইন্ডিয়া জোটের শরিকদের সামান্যতম বিবেক মনুষ্যত্ব থাকলে তারা প্রতিবাদ করতেন, তারা আসতেন। রাহুল বা প্রিয়াঙ্কার উচিত ছিল না ওই নির্যাতিতার বাবা মার সঙ্গে ফোনে অন্তত কথা বলা, সময় পেলে একবার বাড়ি গিয়ে দেখা করা? কেন করবেন না তারা? কারণ তাদের সমর্থন দরকার তৃণমূলে। মোদিকে হটিয়ে রাহুল যদি প্রধানমন্ত্রী হয়, তখন তো তৃণমূলের সমর্থন দরকার হবে। অর্থাৎ আমি একটা চাঁদছড়াগড়ের মনসা পুজো করার মতো এক্স স্যান্ডেলে 2 লাইন লিখে আমার প্রতিবাদী সত্তাটাকে ভাসিয়ে রাখলাম, কিন্তু কাজের ক্ষেত্রে লবডঙ্গা। মহারাষ্ট্রের ক্ষেত্রে যে রাহুল প্রিয়াঙ্কার উদ্যোগ, ভোট আছে না, ভোট বড় বালাই। আর আমাদের এই হতভাগিনী মাতৃশক্তির অংশ নয়, দেশের মেয়ে নয়, সেখানে চুপ। ধান্দাবাজির আর অপরচুনিজমের একটা সীমা আছে। এটা ভ্যালু বেস পলিটিক্স। কংগ্রেস বলেন আমরা ভ্যালু বেস পলিটিক্স করি, ইন্ডিয়া জোটের শরিকরা বলেন এটা ভ্যালু বেস পলিটিক্স করে। এটা ভ্যালু বেস পলিটিক্সের নিদর্শন। মুখে কুলু পেটে বসে আছে তেজস্বী, অখিলেশ, স্টালিন, কেজরিওয়ালের দল। কংগ্রেসকে বলতে হয় বলে বলেছে, একটু ইমেজটা রাখলাম, ব্যাস, দ্যাটস অল। উচিত ছিল না প্রিয়াঙ্কা গান্ধীর আশা নির্যাতিতার বাবা মার সঙ্গে দেখা করা, অন্তত ফোনে কথা বলা রাহুলের উচিত ছিল না। এদেরকে চিনে নিন। ভোটের স্বার্থে মোদিকে ওটিয়ে কংগ্রেসের মা তার ছেলেকে প্রধানমন্ত্রী করতে চায়, তাই মমতা ব্যানার্জির সমর্থন দরকার। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে মাতৃশক্তি লাঞ্ছিত, অত্যাচারিত, নিগৃহীত হলেও কংগ্রেসের মা এবং তার ছেলে মেয়ে মুখে সেলোটেপ লাগিয়ে থাকেন আর মুখে বড় বড় নীতির কথা। এত বড় দ্বিচারিতা
কোনো মানুষ, কোনো বিবেকবান মানুষ যে করতে পারে ভাবা যায় না। বড় বড় কথা বললেই হলো। বঙ্গবাসীর চিনে রাখো, কংগ্রেসের যে সমস্ত সমর্থক আছেন তারাও দেখুন তাদের সর্বোচ্চ নেতৃত্ব কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোষামোদ করে চলে। তাদেরও কিন্তু এখন ভাবার সময় এসেছে, কারণ তাদেরও দেয়ালে কিন্তু পিঠ ঠেকে গেছে।